আপনার কথা অনুযায়ী এরকম আসতেছে যে রাজনীতি মানে করছেন জনগণ উপকার করার জন্য, রাজনীতি না করলে কি জনগণ উপকার করা যায় না? এই রাজনীতিবিদরাই তো আছে বা এমপিরা আছে জনগণের জন্য উপকার করার জন্য, জনগণের উপকার করার জন্য। সেক্ষেত্রে আপনি আবার কেন আসছেন? আপনি যদি এমপি না হন, ইউনিয়ন পরিষদের মেম্বার না হন, হ্যাঁ এমনকি চেয়ারম্যানও না হন, তাহলে আপনার অর্থের উৎস কি থাকবে যে অর্থ দিয়ে আপনি জনগণকে সহযোগিতা করবেন? আমরা কিন্তু দেখবেন যে বাঙালিরা খুব সাধারণত সবাইকে টেক দিতে ভালোবাসি, সেটা জেনে বুঝেই হোক আর অহেতুক হোক। এই মিথ্যা অহেতুক টেক লাগানোর চেয়ে যদি একটি কোনো রাজনৈতিক দলের সাথে থাকি, অন্ততপক্ষে কেউ আমার গায়ে মিথ্যা টেক দিতে পারবে না যে আমি বিএনপি করছি, আমি আওয়ামী লীগকে সমর্থন করছি, আমি এনসিপি করছি। ওই শহরের ওই মসজিদে একটা এসি আছে, ওইখানে আরো 3টে এসি দেওয়ার জন্য মানুষ কিন্তু দান সদগা করছে। দেখা যায় 2 তলা কমপ্লিট আছে, 3 তলা করার জন্য দান সদগা করছে। কিন্তু গ্রামের এমন এমন মসজিদ আছে যেখানে নামাজ পড়ার জন্য যেটা হচ্ছে আমরা মুসল্লিদের যে জানামাজ যেটা দরকার ওইটা পর্যন্ত নাই। জুনায়েদ আতিককে আমরা একজন মিডিয়া কর্মী হিসেবে চিনি। তিনি বেশ কিছু নাটকে যেমন অভিনয় করেছেন, পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় নাটক কিন্তু তিনি সম্পাদনাও করেছেন। এইসব কিছু রেখে তাকে আজকাল দেখা যাচ্ছে যে রাজনীতির মঞ্চে, এই কারণটা কি? রাজনীতির মঞ্চে বলতে গেলে আসলে আমি কোনো রাজনীতিবিদ নই, এটা হচ্ছে প্রথম কথা। আমি আগেও যেরকম খুব সাধারণ মানুষ ছিলাম, এখনো সাধারণ মানুষ। তবে এটা সত্য যে হ্যাঁ, ইদানিং আমি একটু রাজনীতির মঞ্চে নিজেকে নিয়ে আসার চেষ্টা করছি। তো এর পিছনে কিছুটা কারণ আছে, কারণ আমরা সাধারণত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছি বা মিডিয়ার সাথে যারা আমরা কাজ করি বা আমরা নিজেদেরকে যারা মিডিয়া কর্মী হিসেবে দেখি, আমরা এই জায়গাটাতে সহজে কিন্তু আসতে চাই না বা আসি না। তো আমার আসার পিছনে যে গল্প সেটা হচ্ছে এক ধরনের, আমরা কিন্তু দেখবেন যে বাঙালিরা খুব সাধারণত সবাইকে টেক দিতে ভালোবাসি, সেটা জেনে বুঝেই হোক আর অহেতুক হোক, আমরা টেক দিতে ভালোবাসি। তো এই মিথ্যার টেক থেকেই আসলে আমাকে আসলে এই যে এখন যে রাজনীতির মঞ্চে যেটা আপনি বললেন আমাকে দেখা যাচ্ছে এই জায়গায় আসা। দেখুন, আমি আমার এই এখন অবধি পর্যন্ত আমার যে জীবনকাল যে বয়স হয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে আমি সমর্থনও করতাম না বা আমি রাজনীতিও করতাম না। কিন্তু 5ই আগস্টের পরে কিছু লোক বা কিছু ব্যক্তি দ্বারা আমি এরকম ট্রোলের শিকার হয়েছি বা এরকম কিছু কথা আমাকে শুনতে হয়েছে যে আমি জামাত শিবির করি, আমি জামাতের সাথে সংশ্লিষ্ট, আমি শিবিরের সাথে সংশ্লিষ্ট। এমনও দেখা গিয়েছে যে ছাত্ররা যখন আন্দোলন করেছে সেটা কিন্তু প্রথম আন্দোলন বলেন বা যে আন্দোলনটাই ছিল সেই আন্দোলনটা কিন্তু সবাই কিন্তু একত্রতা প্রকাশ করেছে এবং অনেক সময় তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সর্বশেষ আমি গিয়েছিলাম তাদের শহীদ মিনারের একটা ডাক দিয়েছিল যে লং মার্চ নামে একটা ইয়ে ছিল, ওইখানে গিয়েছিলাম। ওইটা আমি আবার আমি একটু ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ, তো সেখানে আমি দিয়েছিলাম। তো ওইটার পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে বলেছে যে আমি সমন্বয়ক হয়ে গেছি, আমি সমন্বয়কদের সাথে কাজ করছি বা এনসিপির সাথে। আসলে এই ধরনের কোনো কিছুই না। একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে আমি যে কোনো একজনের ধারা মানে এই দলীয়করণ নিয়ে অনেকটাই আমাকে কথা শুনতে হয়েছে এবং বাকবিতণ্ডাতে জড়াতে হয়েছে। তারপরেই আসলে মূলত নিজের মধ্যে একটা জিদ বলেন বা আকাঙ্ক্ষা বলেন সৃষ্টি হয় যে না, এবার আমি আসলে রাজনীতি করতে হবে। কারণ এই মিথ্যা অহেতুক টেক লাগানোর চেয়ে যদি একটি কোনো রাজনৈতিক দলের সাথে থাকি, অন্ততপক্ষে কেউ আমার গায়ে মিথ্যা টেক দিতে পারবে না যে আমি বিএনপি করছি, আমি আওয়ামী লীগকে সমর্থন করছি, আমি এনসিপি করছি, জামাত শিবিরের সাথে আমার লিয়াজু রয়েছে। এই যে মিথ্যা কথাগুলো, এগুলোকে বাঁচার জন্যই আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া বা চেষ্টা করছি নিজেকে রাজনীতির মঞ্চে নিজেকে রাখার, যাতে অন্ততপক্ষে আর যা কিছু হোক নিজের গায়ে যেন মিথ্যা টেকটার না লাগে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আপনি রাজনীতি করতে আসছেন, ধরা যায় এরকম কিছু একটা। তবে এর মূল তিক্ততা তো আমি আপনাকে বললামই যে আমার আসলে মিথ্যা যে কোনো জিনিস আরোপ করাটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয় এবং আমার মনে হয় একটা মানুষকে সেই জায়গা থেকে তাকে অসম্মান করা। কারণ আপনি যা নয় তা দিয়ে আপনাকে ট্যাগ দেওয়াটা, এটা আসলে আপনি যে মানুষ নামে একজন জীব সেটাকে আমরা আসলে মূল্যায়নটা করলাম না। আপনি বলছিলেন যে আপনার যে ট্যাগটা আছে সেই ট্যাগের জায়গা থেকে আপনি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, ভালো কথা, কিন্তু আপনার দ্বারা জনগণ বা দেশ কি উপকৃত হতে পারে? সুন্দর একটা কথা বলেছেন। আসলে জনগণ বা দেশ যদি কথাটা বলেন, সেই জনগণের মধ্যে কিন্তু আমিও একজন জনগণ। আর দেশ কি উপকৃত হবে, আসলে দেশকে উপকার করার জন্য যে আপনাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক ব্যক্তি হইতে হবে এমন কোনো কথা নয়। একজন সাধারণ মানুষ চাইলেও তার যদি মন মানসিকতা ভালো থাকে, সে সেই জায়গা থেকেও কিন্তু তার দেশকে ভালোবাসতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। এবং এরকম ইতিহাস অনেক আছে, আমাদের দেশেও অনেক ইতিহাস আছে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি এই এখন রাজনীতিতে এসে আমি কি করতে পারি জনগণের জন্য, তাহলে এতটুকু বলবো আমার সীমাবদ্ধতা হচ্ছে খুব বেশি দূর নয়, খুব অল্প। সেই জায়গা থেকে জনগণের জন্য আমি যেটা করতে চাই, যেমন আমি আমার এলাকার কথা যদি বলি, আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমি এমনও দেখেছি যে শহর অঞ্চলে যদি একটা মসজিদ থাকে, দেখা যায় ওই শহরের ওই মসজিদে একটা এসি আছে, ওইখানে আরো 3টে এসি দেওয়ার জন্য মানুষ কিন্তু দান সদগা করছে। দেখা যায় 2 তলা কমপ্লিট আছে, 3 তলা করার জন্য দান সদগা করছে। কিন্তু গ্রামের এমন এমন মসজিদ আছে যেখানে নামাজ পড়ার জন্য যেটা হচ্ছে আমরা মুসল্লিদের যে জানামাজ যেটা দরকার ওইটা পর্যন্ত নাই। এমন মসজিদ আছে গ্রামে যেখানে দেখবেন আপনার
ওটার অনেক কষ্ট করে ওরা দালান তুলেছে, কিন্তু এটা আস্তর করতে পারে নাই। এমন মসজিদ আছে যেখানে কারেন্ট গেলে ইউপিএস এর আইপিএস এর ব্যবস্থা নাই যে ফ্যানটা চলবে, এরকম অনেক আছে। ওইখানে কিন্তু ঠিক মতো ওইভাবে যে যারা দান সদকা করেন ওনারা পুষতেও পাচ্ছেন না বা ওইভাবে দিতেও পাচ্ছেন না, আর ওনারাও আসলে ওই কাতারে আসতে পারছেন না যে কাতারে আসলে ওনারা সেই জিনিসটা আদায় করে নিতে পারবেন। এই ধরনের মানুষের জন্য বা এইসব এলাকার জন্য আমার আসলে অনেক আগ থেকে কিছু করার একটা ইচ্ছা। এখন বলতে পারেন যে এটা করার জন্য কি রাজনীতি আমাকে করতেই হবে? আসলে না। আপনার কথা অনুযায়ী এরকম আসতেছে যে রাজনীতি মানে করছেন জনগণ উপকার করার জন্য, রাজনীতি না করলে কি জনগণ উপকার করা যায় না? হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন। অবশ্যই যায়, কেন যায় না? ও মানুষের উপকার করতে গেলে আপনার কয়েকটা জিনিস থাকতে হবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি বা সততা। আপনার এই ইচ্ছা শক্তি আপনাকে মানুষকে সাহায্য করার জন্য আপনাকে অনুপ্রাণিত করবে। দ্বিতীয় যে জিনিসটি সবচাইতে মানে জোরালো যে জিনিস, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক যে জায়গাটা। আপনার অনেক ইচ্ছা আছে, আপনি মানুষকে সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু আপনার ওরকম অর্থনৈতিক যে সচ্ছলতা বা অর্থনৈতিক অবস্থানটা আপনার নাই। সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু ওইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা থাকেন, যারা নেতারা থাকেন, তারা অবশ্যই ওই অবস্থানের অধিকার বলেই কিন্তু তারা রাজনীতিতে একটা অবস্থান তৈরি করেন, এবং তাদেরও কিন্তু ইচ্ছা থাকে যে মানুষের জন্য কিছু করা। সেক্ষেত্রে আমি মনে করি আমি যদি একটা রাজনৈতিক মঞ্চে থাকি, সেক্ষেত্রে তো অন্ততপক্ষে আমার ইচ্ছা আছে, সামর্থ্য নেই, যারা সামর্থ্য রয়েছে তাদেরকে পাশে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে আমি এই কাজগুলো খুব সহজে করতে পারবো। এবং যেটার জন্য আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমি একটা রাজনৈতিক মঞ্চ অবশ্যই প্রয়োজন। কারণ কখনোই কেউ কোনো ব্যানার ছাড়া আসলে এইভাবে এগিয়ে আসতে চায় না। যারা এগিয়ে এসেছেন তাদের সংখ্যাটা খুবই কম। মানে আপনি বলতে চাচ্ছেন যে জনগণের উপকার করার জন্য আপনি রাজনীতিতে এসেছেন। হ্যাঁ। খুব ভালো একটা কথা, ভালো পয়েন্ট। কিন্তু এই রাজনীতিবিদরাই তো আছে বা এমপিরা আছে জনগণের জন্য উপকার করার জন্য, জনগণের উপকার করার জন্য, সেক্ষেত্রে আপনি আবার কেন আসছেন? আচ্ছা, এটাও একটা সুন্দর প্রশ্ন। দেখুন, প্রত্যেকটা মানে যেসব আসন থাকে বা যেসব অঞ্চলে এমপি ক্যান্ডিডেট যারা থাকেন বা এমপিরা যারা থাকেন, যারা সংসদে নির্বাচিত হন, তাদেরও কিন্তু নিজস্ব কিছু মানুষ আছে। প্রথমত ওনারা যে জিনিসটা চিন্তা করেন যে আমি আগে আমার মানুষকে গুলোকে প্রায়োরিটি দিব, তারপর হচ্ছে অন্য কিছু। এটা হয়, এটা বাস্তব, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি আগে আমার মানুষগুলোকে চুজ করব, তারপর হচ্ছে পরের দিকে আমি যাব। এই জায়গাতে হচ্ছে একজন এমপি যখন তার একটা বাউন্ডারি থাকে, তার একটা সীমাবদ্ধতা থাকে, বা তার কিছু জনবল বা লোকবল থাকে, সে তাকে নিয়েই চিন্তা করে। এর বাইরেও কিন্তু কিছু মানুষ থাকে, যেসব মানুষরা সে এমপি পর্যন্ত, কারণ একজন সংসদ ক্যান্ডিডেট হওয়ার পরে তার সাথে কিন্তু সহজে একটা মানুষ গিয়ে মিশতে পারে না, সহজে গিয়ে কথা বলতে পারে না। কিন্তু উচিত ছিল আমাদের দেশে, বা আমি বলবো যে একজন এমপির এমন হওয়া উচিত যেন একজন চার দোকানদার, একজন রিক্সা চালকে এসে খুব সহজে ওনার সাথে কথা বলতে পারে, ওনার দুঃখ সুখ বলতে পারে, ওনার জায়গাটা ক্লিয়ার করতে পারে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে তা দেখা যায় না। আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন। একজন এমপি হয়ে গেলে তখন দেখা যায় উনি গাড়ি থেকেই নামতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, হেনস্তরের মধ্যে পড়ে যান যে আসলে নামবো কি নামবো না। এই জায়গা থেকে আমি বলবো হ্যাঁ, উনি উনার এলাকায় বা উনি যেই এলাকার সাংসদ সেই জায়গা থেকে তো উনি করবেনই। এর বাইরেও কিন্তু কিছু লোক থাকে, এটা কিন্তু হাসিব ভাই আপনি অস্বীকার করতে পারবেন না, যারা কিন্তু এই ধরনের সাহায্য সহযোগিতা পায় না, আশ্রয় পায় না। এই তাদের জন্যই আসলে মূলত আমার কিছু করার খুব একটা ইচ্ছা। মানে আপনি আরেকটা কথা বললেন যে যারা রাজনীতিবিদরা তাদের নিজেদের লোকদের দিকে আগে প্রাধান্য দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনিও যে দিবেন না এর ইয়াটা কি? না, যেহেতু আমি কোনো মানে এমপি নই বা আমি এই ধরনের হওয়ার কোনো চিন্তা ভাবনা বা ইচ্ছা আমার নাই, সত্যি কথা বলতে। ইভেন আপনি যদি ইউনিয়ন পর্যায়ে বলেন যে মেম্বার ইলেকশন, সেটাও আমার কোনো ইচ্ছা নাই। মানে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি জনগণের কাতারে থাকতে চাই, সাধারণ জনগণ হয়ে থাকতে চাই, শুধুমাত্র রাজনৈতিক মঞ্চটা ব্যবহার করতে চাই মানুষের সাথে, যাতে সহজে মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারে। আপনি যদি এমপি না হন, ইউনিয়ন পরিষদের মেম্বার না হন, হ্যাঁ এমনকি চেয়ারম্যানও না হন, তাহলে আপনার অর্থের উৎস কি থাকবে যে অর্থ দিয়ে আপনি জনগণকে সহযোগিতা করবেন? সেটাকে বলতে পারেন যে অর্থর যে উৎসটা, সেটা আমি আপনাকে স্পষ্ট আগেও করেছি, আমার কথা হয়তো আপনি ধরতে পারেননি, যে আমার সামর্থ্য নেই, বাট আমার ইচ্ছা আছে। আমার যেই জায়গাগুলোতে আমি সাহায্য সহযোগিতা করবো সেই জায়গা সম্পর্কে আমার ধারণা আছে, সেই জায়গাগুলো আমি চিনি, জানি, কিন্তু ওদের কাছে কোনো ধরনের ওইভাবে সাহায্য সহযোগিতা পৌঁছছে না। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে জাস্ট একটা ব্রিজের কাজ। যারা অর্থবান ব্যক্তি রয়েছেন, যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, যারা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাহায্য সুবিধা করছেন, তাদের সাথে জাস্ট একটা ব্রিজ স্থাপন করা, যাতে সহজে ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো যায়। কারণ অনেকেই এই রাজনৈতিক ব্যক্তিদের কাছে এসে কথা বলতে পারবেন না, সেই কথা বলার জায়গাটা আমি করে দিব, যাতে সহযোগিতা ওই জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আমি জাস্ট এখানে একটা ব্রিজের ভূমিকাটা পালন করতে চাই, এটা মাধ্যম হতে চাচ্ছি। জি, দারুণ একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই যে সেক্ষেত্রে তো অনেক দল ছিল, এমনকি ধরেন যে 24-এর স্বাধীনতার পরে কিন্তু অনেক নতুন নতুন দল গঠন করেছে, আপনিও একটা নতুন দলের সাথে যুক্ত হয়েছেন, নতুন দলে, পুরাতন দলে না। সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা সত্য যে অতীতে আমরা যদি যুদ্ধের পর থেকে এখন অবধি পর্যন্ত দেখি, তাহলে এত নতুন দল কখনো কিন্তু আত্মপ্রকাশ করে নাই এই 24-এর আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন দলের আত্মপ্রকাশ হয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে এই দলটি কেন, আপনি জানেন এই দলটির নাম হচ্ছে প্রথমত জনতার দল। জনতা কারা?
আপনি, আমি, আমরা সবাই কিন্তু জনতা এবং জনতার কাতারেই আমরা থাকি। তো প্রথম উদ্দেশ্যই হচ্ছে জনতাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা। আর আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি কখনোই কোনোদিন আমার জীবনে আমি রাজনীতি করি নাই বা রাজনীতির সাথে ছিলাম না বা রাজনীতি আমি এতটা বুঝি না, এই ব্যাপারে বলা যায় যে আমি টোটালি আমার ওইরকম জ্ঞান নেই একজন রাজনীতিবিদ হিসেবে যে রাজনীতিটা আসলে কি। সেই জায়গা থেকে আমি চেয়েছি যে আমি এমন একটা দলের সাথে যাব বা এমন একজনের সাথে থাকবো যাদের সাথে কোনো দাগ নেই। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, শিবির বলেন, তাদের দাগ বলবো না ঠিক, তাদেরকে নিয়ে কিন্তু অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে, এবং এমনও হইতে পারে ভবিষ্যতে আমি যে দলের সাথে আসি তারও নিয়ে অনেক বিতর্ক হতে পারে। কিন্তু এমন তো অবস্থায় বর্তমানে যদি আমি বলি এই দলের তেমন কোনো বিতর্ক নেই। তো এই জায়গা থেকে আসলে আমি জনতা দলকে পছন্দ করি। এবং আপনি জেনে খুশি হবেন এই জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, এবং এটার সাথে আরো জড়িত আছেন বীর মুক্তিযোদ্ধা আজম খান, এবং আছেন মুখ্য সমন্বয়ক হিসেবে অবসরপ্রাপ্ত মেজর ডেইলিজ খান। ওনারা ছাড়াও আরো অনেক ব্রিগেডিয়ার জেনারেলরা আছেন যারা প্রত্যেকের অবস্থান থেকে এক নম্বর কথা হচ্ছে সৎ, দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানী, তৃতীয় কথা হচ্ছে অনেক পরিশ্রমী। তিনটা গুণ তাদের মধ্যে আছে, যে তিনটা গুণ আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করে। এবং এই দলের শুরুতে যখন আমি ছিলাম, ওদের যখন বিভিন্ন গঠনতন্ত্র বলেন, লক্ষ্য উদ্দেশ্য বলেন, দেখে আমার কাছে ভালো লাগে। মানে আমি ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের সাথে অনেকটাই মিলে যায়। এবং এখন অবধি পর্যন্ত তাদের ভিতরে যে মোটিভটা, বা আমার দলের ভিতরে যদি আমি বলি যে মোটিভটা দেখছি, সেটা হচ্ছে নিজেকে সৎ রাখা, সততার সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। এটি আসলেই একটা মানে বলবো যে দুর্দান্ত একটা জিনিস পাওয়া আমার জীবনে, যে আমি এই দলের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আর অসংখ্য ধন্যবাদ জুনেদ আতিক, আপনার এই যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে আপনি সামনে এগিয়ে যান। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের জানা উচিত, এরকম আমার মতো কিন্তু অনেক হাজারো লোক রয়েছে এই বাংলাদেশের মাটিতে যারা রাজনীতি না করে অহেতুক বিভিন্ন ধরনের রাজনৈতিক ত্যাগের শিকার হচ্ছে, মিথ্যা হয়রানির শিকার হচ্ছে। এই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যে যা তাকে যেন আমরা তাই বলি, এবং আমরা যে যা আমরা যেন তাই করি, এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি।